আচ্ছা, আপনাদের কোনো প্রবলেম আছে কি আজকে? লোকই তো আসে না, মাত্র 2 জন আছি আমরা। হ্যাঁ, আজকে প্রবলেম সলভিং আপনি বাদ ক্লাস দিলে তার। আমরা আহ, আজকে প্রবলেম না, সলভিং ওই রকম ক্লাস। প্রবলেম নাই, কারণ হচ্ছে যে এই ক্লাসগুলো ছিল হ্যাঁ, ওইটার বাইরে তেমন কিছু প্র্যাকটিস করতে পারি না, ওই রকম টাইম পাই নাই তো। গতদিন আবার আপনাদের ওই যে এসএসসি ক্যান্ডিডেট। ইভেন্ট নিয়ে ক্লাস হয়েছে, এন্ড আজকে হচ্ছে হ্যাঁ, জি। ইভেন্টের প্রবলেম আচ্ছা সলভিং। ভাইয়া, ফিরোজ ভাই, আপনিও যে একটা অটোমেশনের প্রজেক্ট দিছিলেন, যে অটোমেট করার কোন একটা, আপনি যেরকম জিমেল এর উপর করে দেখাইছিলেন। হ্যাঁ, তো এটা এটার এটার কি আপনার কোনো জানাশোনা কোনো ওয়েবসাইট বা কিছু আছে যেটার উপর অটোমেটটা ইজি হবে, বা অটোমেটের জন্যই ওই জায়গাটা? আমি এমনি টামলার লিঙ্কডইন এর উপর করছি, হয়েছে, কিন্তু আপনার একটা মডিউল আমি ওইটা হচ্ছে আমার, মানে ওইটা আমার আপনার মতো করে আমি ধরতে পারছি না, তো তারপরে আমার একটু স্টাডি বাকি আছে, এখনো আমি আপনাকে দেখাইতে পারতেছি না, না হলে দেখাইতাম। আপনাদের এই অটোমেশনের জগতে সবচেয়ে বেশি যদি কেউ হেল্প করে সেটা হচ্ছে পাইথন। মানে পাইথনে অটোমেশন করাটা খুব ইজি। আপনি আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে অটোমেশন করলেন কিন্তু। অটোমেশন নীতি অটোমেশন কি নির্দিষ্ট একটা মডিউল, নির্দিষ্ট মানে আলাদা একটা মডিউল, আলাদা একটা টুল, মানে যেটা ধরেন অটোমেশনের উপর মানে এখানে ধরেন, মানে কি বোঝাচ্ছে যে অটোমেশনই একটা মেন সাবজেক্ট, আদারওয়াইজ এর উপর ডিপেন্ড করে ধরেন কোন একটা ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে, লাইক দ্যাট এখানে যেরকম জাভা স্ক্রিপ্ট, আপনি যে আবার বললেন যে সব থেকে বেটার হয় পাইথন, তার মানে কি অটোমেশন একটা মেজর সাবজেক্ট, তাই তো? না, আসলে অটোমেশন বলতে পারেন যে এই হ্যাকিং এর একটা পার্ট, হ্যাকিং ওয়ার্ল্ডের। কারণ অনেক ক্ষেত্রে আপনাদের কিন্তু অটোমেশনের প্রয়োজন পড়বে কোনো কিছু হ্যাক করার ক্ষেত্রে, বা কোনো কিছু অর্ডার, কোনো কিছুর একটা অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে। সো এটা অটোমেশনের কিন্তু শেষ নয়। অটোমেশন বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে, ইভেন আপনার ডেইলি টাস্কেও কাজে লাগতে পারে। সো হ্যাঁ, অটোমেশনটা অটোমেশন একটা, কাজে লাগবেই। হ্যাঁ, অটোমেশনটা কিন্তু কিন্তু আমার একটা মনে বড় হয় কি, জিনিস। অটোমেশনেরও অনেক ডিপ আছে, ধরেন আপনি যে এই ক্ষেত্রে একটা জিনিস দেখলেন যে আমি যদি এখন এখন ধরেন 10টা 40 বাজে, আমি 12টার সময় একটা মেসেজ সেন্ড হবে, ওইটা আমি অটোমেশন করে দিয়ে ঘুমাই এসে গেলাম, তার মানে কি 12টার সময় তো মেসেজটা আমি ঘুমাই এসে গেলে সেন্ড তো হবে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনার কম্পিউটার সেটার জন্য চালু থাকতে হবে, এবং যে প্রোগ্রামটা আপনি হ্যাঁ, লিখছেন সেটা তো ওই থাকতে হবে। ওই কাজের জন্য সেই প্রোগ্রামটা রানিং অবস্থায় থাকতে হবে। যেমন আপনাদেরকে ফেস শেখানো হয়েছে, তাই না? ফেস দিয়েও কিন্তু অটোমেশন করা যায়। হ্যাঁ, ফেস শিখে আছে। যদিও একটু হার্ড, কিন্তু ফেস দিয়ে অটোমেশন যেটা হয় সেটা একদম সলিড টাইপ, মানে বলতে পারেন যে সেটা একেবারে খুব ভালো কোয়ালিটির অটোমেশন হয়। মানে নর্মালি আপনারা যদি জাভা ওইটা দিয়ে স্ক্রিপ্টে, তো ডসও করা যাবে। হ্যাঁ, নর্মালি আপনারা জাভা স্ক্রিপ্টে কি করেন যে দেখা যাচ্ছে কোন একটা বাটনে ক্লিক হচ্ছে, দেন তারপরে আরেকটা ওয়েবসাইট লোড নিচ্ছে, সেখান থেকে আরেকটা কাজ করছে, ফর্ম ফিল আপ করছে, সাবমিট করছে। কিন্তু এতে অনেক টাইম নষ্ট হয় এবং অনেক স্লো কাজ করে। আর ফেচের মাধ্যমে যদি আপনি করেন, দেখবেন যে সেকেন্ডের মধ্যে আপনার এই সবগুলা কাজ, মানে লিঙ্কে ক্লিক করে লোড নিয়ে সেটা ফর্ম সাবমিট করা, সেখান থেকে আবার কোনো কাজ করা, এইরকম অনেকগুলা কাজ একসাথে সে সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারে। অ্যান্ড এই সিস্টেমে ইভেন সার্ভার ধরতেও পারবে না যে এটা অটোমেশন হচ্ছে না রিয়েল মানুষের মাধ্যমে কাজ হচ্ছে। হয়তোবা টাইমের মাধ্যমে ধরতে পারে যে অনেক ফাস্ট করছে, তার মানে এটা অটোমেশন। কিন্তু এছাড়া ধরার কোনো উপায় নাই ফেচের মাধ্যমে যদি আপনারা করেন। ফেচের মাধ্যমে ফেচের শুধুমাত্র একটা অংশ আপনাদেরকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে গেট রিকোয়েস্ট। ফেচে আরো অনেক অংশ আছে, যেমন ফেচে আপনারা চাইলে হেডার অংশটা যেটা আছে, সার্ভারের রিকোয়েস্টের সময় যে হেডারটা যায়, ওই অংশটা চেঞ্জ করতে পারবেন, মানে ওটা ইচ্ছা মতো দিতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে আপনারা পোস্ট রিকোয়েস্ট করতে পারছেন। আবার অনেক ক্ষেত্রে সার্ভারে কিন্তু হেডার অংশটা চেঞ্জ করার কারণে অনেক বাগ তৈরি হতে পারে। যেমন আপনি দেখা যাচ্ছে যে হেডারে কুকি সেকশনে যায় কোনো কিছু একটা এমন কুকি দিয়ে দিলেন যেটার কারণে বাগ তৈরি হয়ে গেল, অথবা দেখা যাচ্ছে যে এমন কোনো হেডার অ্যাড করে দিলেন যেটার কারণে দেখা যাচ্ছে ওই সার্ভারটা ওইটা রিসিভ করতে পারছে না, কোনো ঝামেলা হয়ে যাচ্ছে। সার্ভার তখন দেখা যাচ্ছে আপনাকে এমন কিছু ডাটা ট্রান্সফার করে দিল যেটা হয়তো বা সার্ভারে দেওয়া কথা ছিল না। সো এরকম অনেক কিছু হতে পারে। এইভাবে ফেস কিন্তু আপনাদেরকে অটোমেশনে যেরকম হেল্প করবে,
তেমন ভাবে বাগ বাউন্টিতেও অনেকটা হেল্প করতে পারে। সো ফেস সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত জানেন তাহলে অনেক বেশি কাজে দিবে। তবে এর জন্য আপনাদের আগে নেটওয়ার্কিং সম্পর্কে জানতে হবে, এই যে গেট পোস্ট রিকোয়েস্ট এসব সম্পর্কে জানতে হবে, হেডার বডি এসব সম্পর্কে জানতে হবে। তারপরে আরো কিছু বলেন কি আছে যেমন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? জি ফেচ একটা ল্যাঙ্গুয়েজের পার্ট না? হ্যাঁ, ফেচ একটা ল্যাঙ্গুয়েজের পার্ট, কিন্তু এই ফেচ দিয়ে কিন্তু আরো অনেক কাজ করা যায়। পোস্ট রিকোয়েস্ট আমি জাস্ট আপনাদেরকে গেট রিকোয়েস্ট দেখাইছি, রিকোয়েস্টের মধ্যে অনেক ভ্যারি করে, যেমন পোস্ট রিকোয়েস্ট আছে, ডিলিট রিকোয়েস্ট আছে, তারপরে অপশন রিকোয়েস্ট আছে। সো রিকোয়েস্টের মধ্যে এতগুলো আছে, তার মধ্যে জাস্ট আপনারা গেট রিকোয়েস্ট শিখছেন। আবার সেখানে নেটওয়ার্কিং এর মধ্যেও এটা কিন্তু ইনভলভ আছে, মানে এটা তো নেটওয়ার্কিং এরই একটা, মানে নেটওয়ার্ককেই আপনি অ্যাক্সেস করছেন এটার মাধ্যমে। সো এটা পুরোপুরি নেটওয়ার্কিং এর মধ্যে ইনভলভ আছে, তখন নেটওয়ার্কিং ও অনেক বেশি কাজে দিবে। দেখা যাচ্ছে আপনাদের নেটওয়ার্ক সম্পর্কে জানা লাগছে আরো কিছুটা পেজ সম্পর্কে জানতে গেলে। আচ্ছা, ফেসের আর ডিটেলস কিছু দেখাবেন? ফেসের ডিটেলস জানার আগে যদি আপনি নেটওয়ার্ক সম্পর্কে জানেন তাহলে সেটা বেটার হবে। সার্ভার কিভাবে কমিউনিকেট করে ফোনের সাথে বা ব্রাউজারের সাথে, ওইটা জানলে তখন দেখবেন যে আস্তে আস্তে ফেস রিকোয়েস্ট সম্পর্কে তখন আরো গভীরভাবে জানতে পারবেন, আরো সহজ হবে আপনার জন্য তখন। কারণ আচ্ছা সার্ভার কিভাবে ভাইয়া, কমিউনিকেট করে এটা না নেটওয়ার্কিং এর বুঝলে, হ্যাঁ হুম হুম, নেটওয়ার্কিং এর কোন কোন পার্ট গুলো তাহলে এক্সাক্ট জানা দরকার, বিশেষ করে ফেচের ক্ষেত্রে বা হ্যাকিং এর ক্ষেত্রে? হ্যাকিং এর ক্ষেত্রে নেটওয়ার্কের ফুল পার্ট জানা দরকার। বলতে পারেন হ্যাঁ, যে হ্যাকিং এর নেটওয়ার্ক ক্ষেত্রে একেবারে নেটওয়ার্কের আপনার মানে ফুল পার্ট জানা দরকার, মাথার কারণ মধ্যে একটা ইয়ে হয়ে যাওয়া দরকার। নেটওয়ার্কের উপরই তো সব, ঠিক হ্যাঁ আছে? এটার কোনো বিকল্প নেই, এটাও হচ্ছে, এটা সমস্যা নেই। কিন্তু এই যে ফেচের ব্যাপারে যেগুলো মেন মেন গুলা যদি বলতেন। মানে বুঝলাম না আপনার কোশ্চেনটা। মানে এই যে ফেচের ব্যাপারে নেটওয়ার্কিং এর নিডটা আর কি। ফেচের ক্ষেত্রে নেটওয়ার্কিং এ জাস্ট ওই যে গেট পোস্ট রিকোয়েস্ট সম্পর্কে জানতে হবে, হেডার, দেন তারপরে বডি, রিকোয়েস্ট হেডার, রেসপন্স হেডার, রেসপন্স বডি, রিকোয়েস্ট বডি এসব সম্পর্কে জানতে হবে কিছুটা। বিশেষ করে ওই যে পোস্টম্যান, পোস্টম্যান সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। পোস্টম্যানে যা যা করা যায় ফেস দিয়ে কিন্তু সেই জিনিসগুলো সবই করা যায়। সো পোস্টম্যান সম্পর্কে যদি ধারণা নিতে পারেন তাহলে ফেস সম্পর্কে ধারণা অলরেডি চলে আসবে আপনার। তখন দেখা যাচ্ছে যে ফেসে জাস্ট কোন মেথডটা কল করলে এই কাজটা হচ্ছে এতটুকু জানলেই হয়ে যাচ্ছে, আপনি অলরেডি জানেন যে ওইটা দ্বারা কি হবে। এন্ড অটোমেশন থেকে শুরু করে বিভিন্ন অ্যাটাকের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে দিবে। জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনি কোনো অ্যাটাক দেখালেন না, হ্যাকিং অ্যাটাক? কেন ডস অ্যাটাক আপনাদেরকে দেখানো হয়েছে, ডোজ, হ্যাঁ এন্ড ডোজ তো দেখা যাচ্ছে, সেটা তো হয়েছে। আরো মানে দেখানো হয়েছে। প্র্যাকটিক্যালি জাস্ট ধরেন। ওয়েট, ফেচের মাধ্যমে, আচ্ছা আপনাদের অটোমেশন দেখানো হয়েছে, অটোমেশন। আচ্ছা এটা কি জানেন আপনারা যে অ্যাকাউন্ট ক্র্যাকিং বলে না, অ্যাকাউন্ট ক্র্যাকিং মানে হ্যাঁ ক্র্যাকিং এর কোর্স হয় না আলাদা আলাদা, হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশে কিন্তু এটা প্রচুর বিক্রি হয় ক্র্যাকিং এর কোর্স। সো ক্র্যাকিং এর কোর্সে আসলে আপনাদেরকে কিন্তু ওই ঘুরে ফিরে ওই একই জিনিসই শেখানো হবে, যে কিভাবে বারবার ট্রাই করে বিভিন্ন আলাদা আলাদা পাসওয়ার্ড ট্রাই করে আপনি কোন একটা পাসওয়ার্ডকে ক্র্যাক করবেন। এটা তো ধরেন ডিকশনারি বুক ফোর্সের মধ্যে পড়ে, এটা হ্যাঁ ওই এখন ধরেন, জিনিসটা, এটা ওই এমন জিনিসটা এতটাই কিন্তু মনে নেট, করলেন যে। হ্যাঁ ওই জিনিসটা কিন্তু নেটওয়ার্কিং এর মাধ্যমে করতে হয়। আপনার দেখা যাচ্ছে নেটওয়ার্কিং বলতে ওই জিনিসটা দেখা যাচ্ছে ব্রাউজার অটোমেশনের মাধ্যমে আপনার করতে হচ্ছে। সো ওটা অটোমেশনের মধ্যে পড়ে যাচ্ছে। আসলে পরিচিত যে হ্যাক গুলা আছে, মানে আমরা যেসব বেশি নাম শুনে থাকি, ওগুলা দেখবেন যে ঘুরে ফিরে এই জিনিসগুলাই হয়, ব্রুট ফোর্স করা হচ্ছে, অথবা ওই ধরনের কোন একটা কাজ করা হচ্ছে যেটা আমরা অলরেডি জানি।
কিন্তু জাস্ট ওই নামে বা ওই ধরনের সিস্টেমে আমরা জানি না। হুম, নাম মানে নাম শুনছো, চোখে দেখেনি। আর বিশেষ করে বেশিরভাগ মানে ভালো ভালো যে ইয়েগুলা যেগুলা খুব নাম করা কাজ হয়, ওগুলা কিন্তু ভাইরাস বা ম্যালওয়্যারের মাধ্যমে হয়ে থাকে। কি তো কাজ আপনারা হয় যদি মানে ওটাও, অ্যাটাক? হ্যাঁ বেশিরভাগ যে ও অ্যাটাক গুলা আচ্ছা হয়। আচ্ছা ভাইয়া, এই এই যে সাইবার সিকিউরিটি, এই নেটওয়ার্কিং এর জগতে তো হ্যাকিং, তার পাশাপাশি আর একটা পার্ট তো এই ভাইরাস ম্যালওয়্যার, তাই না? একটা মেজর পার্ট। হ্যাঁ এর মধ্যে দেখা যাচ্ছে কেউ ভাইরাস বানাইতে পারে, ভাইরাসকে ব্যবহার করতে পারে, এক্সিকিউট করাইতে পারে, রান করাইতে পারে। মানে বিষয়টা এরকমও তো আছে, তাই না? একটা ভাইরাস একটা ভাইরাস বানানো ওয়েবসাইট আসলে বা আপনি নিজেও পারবেন, জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলেই শেষ, আর কি লাগবে। ভাইরাস একটা বানালে ভাইরাস কিন্তু বানাইতে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে? এটা ইচ্ছা আপনার, এটা ডিপেন্ড করে যে আপনি কোন আমি প্ল্যাটফর্মে একটা এটা করতে ওয়েবসাইট কে যাচ্ছেন। ধরেন, হ্যাঁ ওয়েবসাইটে ধরেন, কোন একটা ওয়েবসাইট। আচ্ছা ওয়েবসাইট, একটা বিষয় চিন্তা করে দেখেন, ওয়েবসাইট কিন্তু নর্মাল মানে কম্পিউটারের মতো করে দেখা যাচ্ছে যে আপনার যে কোনো কিছু এক্সিকিউট করে না। ওয়েবসাইটটা জিনিসটা কি, একটা কম্পিউটার ও পাশে রানিং অবস্থায় আছে, তার কাছে যে আপনি কিছু ডাটার জন্য অ্যাপ্লিকেশন করছেন, সে আপনাকে কিছু ডাটা দিচ্ছে। এর মানে এই না যে আপনি তার কাছে যে যে বলছেন ডাটাটা যে, ওয়েবসাইটে স্টোর আছে। হ্যাঁ এর মানে কিন্তু এই না যে আপনি যে তার কাছে বলছেন যে আমি মানে তোমাকে কিছু ডাটা দিচ্ছি, তুমি এই জিনিসগুলো তোমার কম্পিউটারে রান করো। এটা কিন্তু আপনি বলতে পারবেন না তাকে, যে যদি তার এই না। ধরনের সিস্টেম না থাকে। সো নর্মালি এই ধরনের সিস্টেম থাকে না, যে কোন একজন ডেভেলপার সে অন্য ইউজারের প্রোগ্রাম, একটা প্রোগ্রাম যদি সে দেয়, তাহলে সেটা রান করে তার সার্ভারে রান করে দেখাবে, এরকম নর্মালি থাকে না। যদি কোথাও থাকে যে দেখছেন যে আপনার সফটওয়্যার নিয়ে সে রান করে দেখা দেখছে বা আপনাকে রান করতে দিচ্ছে, তখন ওইখানে একটা চান্স থাকে যে আপনি ওইখানে আপনার ভাইরাসটা বা ম্যালওয়্যারটা রান করে সেখানে কোনো একটা কন্ট্রোল নিতে পারবেন, চান্স থাকে। তবে এই ক্ষেত্রে কিন্তু ওরাও চিন্তা করে নেয় যে যদি কোনো ইউজার এই ধরনের কিছু আপলোড করে তখন কি করব। সো ওরা আপনাকে হয়তো বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট দিয়ে রান করতে দিতে পারে বা এই টাইপের কিছু একটা করতে পারে। যদি না করে তাহলে সেক্ষেত্রে তো এটা অবশ্যই একটা বাগ, বা সেক্ষেত্রে আপনি ওদের সার্ভার বা অন্য কিছু অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন ইভেন। মানে ওরা যদি আমার ইয়াটা ডাইরেক্ট রান করে সেই ক্ষেত্রে। হ্যাঁ এখন রান করার বিষয়টাই মেন, যে কোনোভাবে যদি আপনার টার্গেট পিসিতে আপনার কোনো একটা প্রোগ্রাম রান হয়ে যায়, সেটা ভাইরাসের মাধ্যমে হোক বা ম্যালওয়্যারের মাধ্যমে হোক, আচ্ছা, এই ভাইরাস অথবা ভাইরাস ম্যালওয়্যার কি খালি পিসি ডিভাইস হার্ডওয়্যারেই চলে? এটা কোনো নেটওয়ার্ক জগতে চলে না? নেটওয়ার্ক জিনিসটা কি দেখেন, এখানে জাস্ট ডাটা ট্রান্সফার হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার। সো নেটওয়ার্কের মেন পয়েন্টটাই হচ্ছে কম্পিউটার। এখানে কম্পিউটার ছাড়া নেটওয়ার্ক এক্সিস্টই করে না। তাই আপনার নেটওয়ার্কের দিন শেষে কম্পিউটারে ব্যাক করতে হবে। হুম। অথবা এরকমও হতে পারে, দেখা যাচ্ছে যে আপনার যে আইএসপি প্রোভাইডার আছে, মানে যে আপনাকে নেট দিচ্ছে, হতে পারে তারও এখানে একটা কম্পিউটার রানিং আছে যেটাতে ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাক হতেই পারে। কিন্তু সেখানে একটা না একটা কম্পিউটার থাকবে, একটা ব্রেন টাইপের কিছু একটা থাকবে যেটা চিন্তা করবে, যেটা এক্সিকিউট করবে। এবং আপনি যদি সেখানে আপনার নিজের কমান্ড এক্সিকিউট করতে পারেন, তার মানে সেটার কন্ট্রোল আপনি পেয়ে গেছেন ওই অংশটুকুর। তা তো অবশ্যই। তবে এটা কিন্তু অতটাও কঠিন না। আপনি যদি নির্দিষ্ট কোনো কিছুকে টার্গেট বানান, তাহলে সেটাকে যে হ্যাক করা খুব কঠিন বিষয় তেমনও না। যেমন আপনি মনে করেন যে একটা ওয়েবসাইটকে সাপোজ টার্গেট বানাচ্ছেন, ওয়েবসাইটকে টার্গেট বানালে দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে আচ্ছা, ওয়েবসাইটের ম্যালওয়্যার বিভিন্ন, দিয়ে, ভাইরাস দিয়ে তো অ্যান্ড্রয়েড হ্যাকিং করা যায়, তাই না? হ্যাঁ করা যায়। ওয়েবসাইটের দুই অ্যান্ড্রয়েড, ধরনের হতে পারে, আইওএস। যে মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটে অ্যাটাক করতে চাচ্ছেন, ওইখানে বিভিন্ন ধরনের ওর কোনো বাগ আছে কিনা সেটা খুঁজে বের করলেন, তারপরে সেটা মানে সেটা এক্সপ্লোর করলেন।
এইটার মাধ্যমে আপনি হ্যাক করতে পারেন। অথবা দ্বিতীয় ক্ষেত্রে হতে পারে কি, আপনি হ্যাঁ, ওটার যে সার্ভার আছে সেটাকে লোকেট করলেন, যে এই সার্ভারটা কোথায় আছে, খুঁজে বের করে সেখানে যে আপনি কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো ভাবে আপনি যদি ওইখানে একটা সফটওয়্যার এক্সিকিউট করতে পারেন, তাহলে কাজ হয়ে গেল। মানে ফিশিং টাইপস এর আর কি, এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে। হ্যাঁ, এটাও কিছুটা। সো তখন আপনার ওয়েবসাইটটা কিন্তু আপনি অলরেডি অ্যাটাক করে ফেললেন এবং সাকসেসফুলি হ্যাক করতে পারলেন। আর ফোনের ক্ষেত্রেও ভাইরাস বানানোটা কিন্তু খুব কঠিন বিষয় না। বানায় ফেললেন কোনোভাবে, যদি তার ফোনে মানে আপনার টার্গেট ফোনে দিতে পারেন, তাহলেই কাজ শেষ। হতে পারে তাকে বোকা বানায় দিলেন, অথবা দেখা যাচ্ছে কোনো এক সময় মনে করেন যে আপনার রুমমেটকে আপনি হ্যাক করবেন, সেই ক্ষেত্রে রুমমেটের ফোনের অ্যাক্সেস যদি আপনার কাছে থাকে, তাহলে জাস্ট ফোনে তার সফটওয়্যারটা দিয়ে দিলেই ফোনের হয়। অ্যাক্সেস বলতে মনে করেন যে মানে তার ফোন আপনি ফোনের, আনলক করে খুলতে পারছেন। আচ্ছা শেয়ার ইট ম্যাট্রিক্স দিতে পারতেছি, বা কোনো কিছু সেন্ড হচ্ছে তার ফোনে, মানে আমার নিজস্ব কিছু। হ্যালো, জি। হ্যালো ফিরোজ, ফিরোজ হ্যাঁ। ভাইয়া, আপনি মধ্যে দিয়ে অফ হয়ে গেছিলেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ বলেন। ওটাই বলছিলাম আর কি, ফোনের অ্যাক্সেস যদি থাকে তাহলে মানে সেক্ষেত্রে আপনি। হ্যাঁ। হ্যাঁ ফোনের অ্যাক্সেস, ফোনের পাসওয়ার্ড টাসওয়ার্ড খুলতে পারলাম বা পাসওয়ার্ড টাসওয়ার্ড জানলাম, তো হচ্ছে সেই ক্ষেত্রে ধরেন শেয়ার ইট বা কোনো কিছুতে জিনিসটা সেন্ড করে থাকলে পরে আমার এটা রান থাকে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি ধরেন কারোর ফোনে আমার মেলওয়্যার বা ভাইরাসটা আমি রানিং রাখতে চাই, তো সেই ক্ষেত্রে ধরেন আমার স্পাইয়ের কাজটা করবে, তার ফোনের কি কি হচ্ছে সেই ইনফরমেশন গুলা আমি যদি লাইভ মনিটরিং করতে পারি, মনিটরিং করতে পারি, ঠিক আছে, তো এরকম তো মেলওয়্যার হতে পারে তাই না, ভাইরাস হ্যাঁ, এরকমও হতে পারে। মেলওয়্যার। ইভেন এমনও যদি হয় যে আপনি, আপনার যে টার্গেট ব্যক্তিটা আছে, তার ফোন বা কম্পিউটারে আপনার অ্যাক্সেস নাই, মানে তার ইউজার নেম বা পাসওয়ার্ড আপনি জানেন না, মানে সেটা কি দিয়ে লগ ইন করে আপনি জানেন না, সেক্ষেত্রে এমন হতে পারে যে ফোনে যদি বুটটা আনলক করা থাকে, মনে করেন যে আপনি ওইখানে যে কোনো বুট ইনস্টল করতে পারবেন, তখনও কিন্তু আপনার নিজস্ব একটা কাস্টম বুট ইনস্টল করে ওই কিন্তু বুঝতে পারবে না, পরবর্তীতে ফোন ওপেন করলে বুঝতে পারবে না যে আপনি ওর ফোনে কিছু একটা করছেন। কাস্টম বুটের মাধ্যমে আপনি কোনোভাবে দেখা যাচ্ছে যে ওর ফোনে অ্যাক্সেসটা নিয়ে নিলেন, তখন এটা হতে পারে। আর কম্পিউটারের ক্ষেত্রে তো এটা আরো ইজি, কারণ দেখবেন যে কম্পিউটারে কেউ কিন্তু মাদারবোর্ড লক করে না, মানে কেউ কিন্তু দেখা যাবে যে না, ওই বুট লক করে না, সবাই হ্যাঁ নর্মালি বুট ওপেন লক করে রাখে। না, আপনি বুটেই তো যে কোনো সময় উইন্ডোজ কনফিগারেশন দিয়ে করে, দিতে পারবেন, উইন্ডোজ তাই না? দেয়, উইন্ডোজ দেয়। হ্যাঁ। সো উইন্ডোজ না দিয়ে লাইভ বুট অবস্থায় রেখে, মানে লিনাক্স, আর্চ লিনাক্স এর ক্ষেত্রে বা কালি লিনাক্স বা এই ধরনের অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে যারা লাইভ বুট এর, লাইভ অপারেটিং সিস্টেম রানিং এর একটা সিস্টেম দেয়। তো আপনি ওই অবস্থায় যদি একটা উইন্ডোজ পিসি বা লিনাক্স পিসিতে পেন ড্রাইভ নিয়ে যে লাইভ অপারেটিং সিস্টেম চালান, তখন কিন্তু আপনার পাসওয়ার্ড লাগছে না, ওর যে হ্যাঁ অরিজিনাল তারপরে পিসিতে ওই যে যে পাসওয়ার্ড আমরা সেটা আপনার যেরকম লাগছে না। একটা উইন্ডোজ পড়ে যায় পিসিতে পেনড্রাইভ দিয়ে বুট করে উইন্ডোজ দিয়ে, বিষয়টা এরকমই তো তাইলে। কিন্তু আপনি দিচ্ছেন না, উইন্ডোজ না দিয়ে আপনি করছেন কি, সরাসরি চালাচ্ছেন পেন ড্রাইভের মাধ্যমে। কিন্তু এতে লাভটা কি হচ্ছে, যে তার পিসিতে উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম ছিল সেটা চেঞ্জ হচ্ছে না, বা লিনাক্স যে অপারেটিং সিস্টেম ছিল সেটা চেঞ্জ হচ্ছে না। অপরদিকে আপনি কি করতে পারছেন, যে তার বিভিন্ন ডাটা কপি করে নিতে পারবেন। অথবা দেখা যাচ্ছে যে তার যে, সাপোজ আপনি কোনো কিছু একটা সফটওয়্যার তার কম্পিউটারে ইনস্টল করে রেখে আসতে চাচ্ছেন, যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, অনেক সফটওয়্যার আছে যারা হচ্ছে অন স্টার্ট রানিং হয়, মানে কম্পিউটার যখন শুরু হয় তখন কিন্তু ওই সফটওয়্যার গুলো রানিং হয়ে যায়। তো আপনি ওই ফোল্ডারে, ওইটা কিন্তু একটা হ্যাঁ নির্দিষ্ট অটো। ফোল্ডারে থাকে এবং নির্দিষ্ট ফাইলে ওটা এডিট করে মডিফাই করে লেখা থাকে যে অন স্টার্টে এই জিনিসটা রান হবে। সো আপনি যদি ওই জিনিসটা ম্যানুয়ালি মডিফাই করে দেন, তাহলে আপনি সফটওয়্যারটা রেখে আসলেন, যখন ওই ভবিষ্যতে কম্পিউটারটা অন করবে তখন সে কোনো চেঞ্জেস বুঝতে পারবে না, কিন্তু অটোমেটিক আপনার যে ভাইরাস প্রোগ্রামটা ছিল সেটা রান হয়ে যাবে, আর বা ম্যালওয়্যার প্রোগ্রাম যেটা ছিল সেটা রান হয়ে যাবে। এবং এতে যেটা হবে যে তার কম্পিউটার আপনার ফুল অ্যাটাক চলে আসলো, মানে ফুল কন্ট্রোল চলে আসলো। তো এবং আমি ইয়েটা এমন ভাবে বানাতে পারবো যে তার ডিসপ্লেও আমি মনিটরিং করতে পারবো। হ্যাঁ। আচ্ছা তাহলে অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে এটার প্রসেসটা কি, সব থেকে বেটার অপশন কি হবে?
অ্যান্ড্রয়েডে রিসেন্ট কিছু মানে কোম্পানি আছে যারা জিনিসটাকে একদম লক করে রাখছে। তবে পূর্বের যে কোম্পানিগুলো ছিল তারা ওইভাবে লক করতো না। মানে পূর্বের কোম্পানি না, সরি, পূর্বের যে ফোনগুলো ছিল তারা লক করে না। তবে এখনকার কোন ফোনগুলো লক আছে এটা কিন্তু বের করা একটু কঠিন হলেও বের করতে পারবেন, নেটে সার্চ দিলে হয়তো বা পেয়ে যাবেন। যদি লক না থাকে সেই ক্ষেত্রে আপনি, বুট লক। হ্যাঁ, বুট লক যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি খুব সহজে নিজে একটা কোনো প্রোগ্রাম লিখে তার কম্পিউটার, সরি, তার ফোনে ইউএসবি থ্রু আপনি ওটা ইনস্টল করে দিতে পারবেন। আর ইনস্টল হয়ে যাওয়া মানে কি, যে তার ফোনে আপনি জিনিসটা আমার পাঠাই দিয়েছেন। প্রোগ্রাম হ্যাঁ, রান হয়ে সো যাওয়া। আপনার প্রোগ্রামটা রান হয়ে গেল। এখন আপনার প্রোগ্রামে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। আর বুটে অ্যাক্সেস পাওয়া মানে বুঝতেই পারছেন, বুট মানে নর্মাল ফোনের ইউজার। মাদারবোর্ডে অ্যাক্সেস পাওয়া যাওয়া। নর্মাল ইউজার মানে যে ওই ফোনটা ব্যবহার করে, সে যতটুকু পারমিশন পায় না তার থেকে বেশি পারমিশন আপনি পাবেন। হুম, মাদারবোর্ডে পারমিশন পাওয়া। না না না, অনেক সিকিউর ডাটা থাকে। যেমন ফোনের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে যদি বলি, স্ল্যাশ, আপনাদের এই স্টোরেজে একটা ফোল্ডার থাকে স্ল্যাশ ডাটা। এই ফোল্ডার আপনি কখনো অ্যাক্সেস করতে পারবেন না। ইভেন কোনো সফটওয়্যার নিজের হ্যাঁ, ডাটা ছাড়া হ্যাঁ, অন্য হ্যাঁ। কারো ডাটা অ্যাক্সেস করতে পারবে না, এত পরিমাণ রেস্ট্রিকশন থাকে। ইভেন আপনি যদি বুটে অ্যাক্সেস পান, ওই ফোল্ডারটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর রুট ফোল্ডার গুলো অ্যাক্সেস করতে পারবেন, সিস্টেম ফোল্ডার গুলো অ্যাক্সেস করতে পারবেন। সো আপনি ফোনের একেবারে হ্যাঁ, গভীর, কারণ আমি ফোনে যখন এমনি আমরা নর্মাল ইউজার হিসেবে থাকি, ওই ফোল্ডার গুলোতে ঢুকলে ফাঁকা, কোনো কিছুই শো করে না। আর বুটে তার মানে আমরা এগুলো অ্যাক্সেস নিতে পারবো। হ্যাঁ এক্স্যাক্টলি, বাহ। তার মানে আপনি ফোনে আচ্ছা, এটা ইউজারের কি থেকে বেশি কন্ট্রোল রিমোটলি পেয়ে করা যাচ্ছেন। পসিবল? হ্যাঁ অবশ্যই। রিমোটলি রিমোটলি মনিটরিং বলতে করা? আপনার ম্যানুয়ালি আগে ওটা ইনস্টল করতে হবে, মানে আপনার প্রোগ্রামটা হ্যাঁ, ওইটাতে রান করতে হবে। ম্যানুয়ালি তো প্রোগ্রামটাকে রান করতে হবে। তারপরে তখন ভবিষ্যতে যখন সে ফোন অন করবে, আপনি রিমোটলি সেটা দেখা যাচ্ছে যে অ্যাক্সেস করছেন বা কমিউনিকেট করছেন ওটার সাথে, তখন ওটা সম্ভব। কিন্তু তার আগে আপনার ওটাতে সামহাউ উম, জিনিসটা ঢুকাতে হবে আগে। তো অবশ্যই ওই জিনিসটা ইনস্টল করতে গেলে আপনার ফোন তো কাছে থাকাই লাগবে, কোনোভাবে ফোনটা পেতে হবে। বাজারে যে ভাঙচং পাম্পটি মারি মনে করলেন যে ফিশিং এর মতো একটা কাজ করাতে পারলেও তো হয়ে গেল। এমনকি যে আপনাদের যে সার্ভার সিস্টেম আছে, আপনি যদি একটা লোকাল সার্ভার ক্রিয়েট করেন, মনে করেন যে আপনি একটা ওয়াইফাই হটস্পট ক্রিয়েট করলেন, সেটা ওপেন অবস্থায় থাকলো, এন্ড সেখানে আপনি একটা পোর্টে একটা সার্ভার রান করে রাখছেন। আপনি হঠাৎ করে আপনার ফ্রেন্ডের ফোনটা একটু হাতে নিলেন কোনো কিছু একটা দেখার উদ্দেশ্যে, এবং নেওয়ার সাথে সাথে আপনি ব্রাউজার থেকে একটা লিঙ্কে ভিজিট করলেন, মানে ওর ফোনটা আপনার ওয়াইফাই কানেক্ট করে ফেললেন এবং একটা আইপিতে ভিজিট করলেন, তাহলে ওই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। মানে আপনার ওই জিনিসটা, ভাইরাসটা ইনস্টল করতে টোটাল দেখা যাচ্ছে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড লাগবে। মানে কোনোভাবে যদি আপনি উম, টার্গেট মোবাইলে 30 থেকে 40 সেকেন্ড অ্যাক্সেস পেয়ে যান, তাহলে দেখা যাচ্ছে আপনার টার্গেট মোবাইলটা পুরোপুরি মানে শেষ, আপনার কন্ট্রোলে চলে আসলো। যদিও এই সিস্টেমটা আপনাকে কোথাও মানে শিখাবে না, ওই যে আমাদের কোর্স গুলা দেখা যায় যে মোবাইল হ্যাকিং কোর্স বা এই ধরনের কোর্স গুলো দেখা যায়, ওইখানে এই ধরনের সিস্টেম গুলো দেখায় না। ওটা দেখায় তাই যে দেখাই। কিভাবে কোন একটা সফট মানে ভাইরাস ইনস্টল করে কন্ট্রোল নেওয়া যায়। কিন্তু এইভাবে ফাস্ট ওয়েতে কিভাবে করা যায় সেটা কখনো দেখাবে না আপনাকে, বা বুটের মাধ্যমে কিভাবে জিনিসগুলো করা যায় এগুলো দেখাবে না। এগুলো ধর নিজেরই রিসোর্স করে খুঁজে খুঁজে নিজের করতে হবে, কিন্তু হ্যাঁ, রোড আপনি ম্যাপ তো আরো জানে বেশি এগুলো জানলে এই নিজে করা জিনিসগুলো যাবে। পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, নিজেরই সাজায় গোছায় নিতে হবে। আর আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, এসব কিছু না জেনে আমরা নিজেদেরকে হ্যাকার দাবি করি। ওরে সর্বনাশ! ফেসবুক আইডি মনে করলেন যে ওই গ্রামের কিছু ছেলেপেলেরা সিপিএ মার্কেটিং করে, ওই অনেক পুরাতন পুরাতন আইডি, গ্রামের আইডি টাইডি, ওরা তো ধরেন নামও যেটা দেয় পাসওয়ার্ডও সেটা দেয়, ঠিক আছে, এটি ধরনের একটা আইডি দেখলেই বোঝায়। তো ওইভাবে ওরা হ্যাক ট্যাক করে মনে করলেন যে আইডি, আর ওই আইডি সেল করে 10 টাকা পিস, 15 টাকা পিস, 20 টাকা পিস। চরম বিজনেস হ্যাকার, এগুলাও দেখেছি জীবনে। আর যারা বুঝতে পারে না তারা ওদেরকেই হ্যাকার হিসেবে দাবি করে। হম।
প্রকৃত যে হ্যাকার তারে কি আর ধরা ছোঁয়া যায় নাকি, আর ওকে খুঁজছি কাচ্চা তারা পাতি নিজেদেরকে হ্যাকার সারাদিন সব। হ্যাকার বলে দাবিও করবে না। হম, পাতি হ্যাকার। আচ্ছা, আপনাদের আজকে কি কোনো কোশ্চিন আছে? অলরেডি আমাদের টাইম শেষের দিকে। এই লিংকের যদি কোশ্চিন থাকে তাহলে নতুন লিংক দিব। ক্লাস না কোনো কোশ্চেন নাই ভাইয়া। অ্যানিমেশন, সরি অটোমেশন, আর যেটা লাস্টে ছিল ইভেন্ট। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আর তেমন আমার কিছু নতুন কিছু ট্রাই করা হয় নাই তো, যেটা ক্লাসের মধ্যে করাইছিলাম ওটার মধ্যেই ছিলাম। হ্যাঁ ওইটাই আর কি, ট্রাই করে নতুন কিছু ফাইন্ড আউট করা না, ঠিক আছে। কিন্তু আপনি যে ইভেন্টের যে ব্যাপারটা দেখাইছিলেন, আমি ধরেন ওই আপনি সোর্সে যে এলিমেন্টসে যে যায় যে কাজগুলো করছেন, মানে আপনার যেভাবে যে ব্রেক পয়েন্ট গুলা সেট করছেন, আমি ওইগুলো না বুঝি নাই। মানে বিষয়টা কিরকম, আহ, আপনার আহ, আপনার হচ্ছে ওই যে ইভেন্ট সম্পর্কে বুঝছি, কিন্তু ধরেন ওটা আমার মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আচ্ছা, আপনি বুঝতে যেটা বলছেন পারছেন। যে সাপোজ ইউটিউবে যদি যাই, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা ভিডিওতে ক্লিক করলে সে কোন কোডগুলো এক্সিকিউট করছে এটা আমি জানবো কিভাবে? এটা আপনি খুঁজে ইভেন্ট বের করা। দিয়েই দেখান, ইভেন্ট দিয়েই দেখান। হ্যাঁ, সেটাই আপনাকে দেখাচ্ছি। এইটা জানা কিন্তু একটু কষ্টকর হয়ে যায় নর্মালি, যে এর অনেকগুলো কোড লেখা থাকে, তার মধ্যে খুঁজে বের করা অনেক কষ্টকর হয়। সো আপনার তখন সেই ক্ষেত্রে যেটা ওয়ে সেটা হচ্ছে ইভেন্ট লিসনার ব্রেক পয়েন্টস। এটার মাধ্যমে আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ব্রেক পয়েন্টের টিক চিহ্ন দিয়ে রাখলেন, যে যদি মাউসের কোনো একটা ইভেন্ট হয়, বা দেখা যাচ্ছে কোনো মিডিয়ার ইভেন্ট হচ্ছে, মিডিয়া প্লে হচ্ছে মানে বা এই কি টাইপের। মাউসের ইভেন্ট মানে কি, মিডিয়া প্ল্যান্ট ইভেন্ট মানে কি, মাউসের ইভেন্ট বলতে রেজাল্টটা কি? মাউসের ইভেন্ট বলতে এই যে মাউস দ্বারা আপনি যে কাজগুলো করছেন, মনে করেন যে কোথাও ক্লিক করছেন, দেখা যাচ্ছে মুভ করছেন মাউস, এই যে মাউস দ্বারা যে কাজগুলো হচ্ছে এগুলোর জন্য দেখা যাচ্ছে ক্লিক করার জন্য একটা ফাংশন কল হচ্ছে, আপনি একটা প্রোগ্রাম লিখে রাখছেন যে ক্লিক করলেই ফাংশনটা কল হবে। তখন সেই ক্ষেত্রে ওইটাকে একটা ইভেন্ট বলা হচ্ছে, যে এইটা ক্লিক ইভেন্ট। যেমন দেখেন আমি যদি মুভ করে এর মধ্যে নিয়ে আসি, এটা দেখেন প্লে হওয়া শুরু করছে। এখন আবার প্লে হচ্ছে না, যাই হোক। আমি যদি অন্য ভিডিওতে যাই তাহলে প্লে হওয়ার কথা, এই তো হচ্ছে। কাজ সো এই লাগছে। জিনিসটা কিভাবে হচ্ছে? এটা আসলে হচ্ছেটা কি, যে মাউসটা যখন ওর উপরে যাচ্ছে তখন ওই মুভ ইভেন্টটা কাজ করাচ্ছে, করানোর মাধ্যমে সে তখন বলে দিচ্ছে যে মানে সে তখন তার প্রোগ্রামটা রান করে ফেলছে, যে তার যে ভিডিও প্লে প্রোগ্রামটা ছিল সেটা রান করছে। তো এখন এটার জন্য সে প্রোগ্রামটা কোথায় লিখছে এটা জানার জন্য যদি আপনি খুঁজে বের করতে চান, তাহলে সেটা নর্মালি খোঁজা একটু কষ্টকর হবে। কিন্তু যদি আমরা এইভাবে ইভেন্টের উপরে ক্লিক করে রাখি যে এই ইভেন্টের জিনিসটা আমাকে ব্রেক পয়েন্ট সেট করে রাখবে, আমি তখন দেখবো জিনিসটা কোথায় লেখা আছে। যেমন এটা কি মুভ ইভেন্ট, মাউস মুভ ইভেন্ট, তাই না? তো হুম। মাউস মুভে আমি ক্লিক করে রাখলাম, দেন দেখেন এই তো এখানে পজ হয়েছে, তার মানে এখানে সে একটা প্রোগ্রাম সেট করে রাখছে। তার মানে হতে পারে এই যে এই ভিডিও প্লে হচ্ছে সেটার জন্য এইখানে কোডটা লেখা আছে, আপনি পড়ে সেটা হয়তো খুঁজে বের করে ফেললেন যে হ্যাঁ মাউস মুভের জন্য এখানে কোডটা লেখা আছে। সো এই অংশটাতে তখন কিভাবে কি কাজ করছে আপনি তখন ফিগার আউট করে ফেলতে পারলেন, কোন এপিআইটা কল হচ্ছে সেটাও ফিগার আউট করে ফেললেন। এসব সব তখন করতে পারবেন। ইভেন্ট মানে ব্রেক এই যে পয়েন্ট। মাউস মুভে, মাউস হ্যাঁ, মানে মাউস মুভে আপনি হচ্ছে ব্রেক পয়েন্টার লাগাইলে মাউস হুকটা কোথায় রান হচ্ছে সেটা আমাকে কল করলে আমি ওখানে ওর ডিটেলসে যায় আমি প্রোগ্রাম গুলো তখন দেখতে পারবো, হ্যাঁ, তাই তো? এক্স্যাক্টলি। ইভেন আপনি এই যে হুইল দ্বারা যখন ঘোরাচ্ছেন তখন কি হচ্ছে, এইটা দেখা যাচ্ছে নিচে স্ক্রল করছে, এটার জন্য প্রোগ্রামটা হ্যাঁ, কই লেখা আছে এটা আপনি খুঁজে বের করতে চাচ্ছেন। আপনি তখন হুইল হইল যেটা যে আছে মাউসের হুইল ওইটাতে দিলেন, তারপরে দেখেন আচ্ছা এখনো ওইটার ইভেন্ট কল হয়নি। এই ইভেন্টটা যখন কল হবে তখনই শুধুমাত্র এই জিনিসটা কাজ করবে। সো মাউসের হুইল নিয়ে এখানে কোনো প্রোগ্রাম লেখা নাই, যার কারণে এটা ব্রেক পয়েন্ট কাজ করছে না। আচ্ছা সরি, হুইল মাউস হুইলও আছে দেখছি আলাদা, এখন কাজ করছে কি না, তার মানে এখানে কোনো প্রোগ্রাম মাউস বা মাউস হুইল নিয়ে কোনো প্রোগ্রাম লেখা নাই। এই কারণে আমাদের এটা কোনো ব্রেক পয়েন্ট কাজ করছে না, কারণ
এই ধরনের কোনো প্রোগ্রাম এক্সিস্ট করে না এই পেজের ক্ষেত্রে আপাতত। অন্য পেজে হয়তো বা এই জিনিসটা এক্সিস্ট করে। ওই জন্য ফাইন্ড আউটও করতে পারতেছে না। হ্যাঁ, এই জন্য শেয়ার কোনো ব্রেক পয়েন্টও আমাদেরকে দেখাচ্ছে না। তারপরে মাউস ডাউন যেটা আছে সেটা হচ্ছে আপনি ক্লিক করলেন দেন আপ করলেন, মানে একবার চাপ দিলেন, চাপ দিয়ে মাউসটা ছেড়ে দিলেন, তাই না? সো এই যে চাপ দেওয়া যেটা হলো, হুম এটাকে আমরা বলছি হচ্ছে ডাউন। যেটা উপরে মানে ছেড়ে দিচ্ছেন সেটাকে বলছি আমরা আপ। তো কিছু কিছু প্রোগ্রাম থাকে যারা হচ্ছে এই ডাউন আর আপের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম সেট করে রাখে, তখন ওইটাকে আমরা বলছি যে মাউস ডাউন ইভেন্ট এন্ড আপ ইভেন্ট। এবং ওইটার জন্য যদি কেউ প্রোগ্রাম সেট করে রাখে তখন এই এই ব্রেক পয়েন্টটা কাজে দিবে। তখন দেখা যাচ্ছে ব্রেক পয়েন্টে রেখে দিছেন, ওইটা তখন দেখা যাচ্ছে যে এই যে মানে কল হয়ে যাচ্ছে, ওইখানে যে ব্রেক হয়ে যাচ্ছে। যেহেতু ইউটিউব এই কাজটা করছে, সো ওইখানে যে তখন ওইটা অবশ্য কাজ করছে। করতেছে। হ্যাঁ, এরকম দেখেন এখানে আরো অনেকগুলো আছে। ইভেন এর মধ্যে অনেকগুলা এমনও ইভেন্ট আছে যেগুলো সম্পর্কে আমি নিজেও হয়তো বা জানি না। মানে এখানে ইভেন্টের কিন্তু অনেকগুলো আছে, আপনি যদি একটা একটা করে হুম এক্সপ্লোর করতে যান অনেকগুলো ইভেন্ট পাবেন। তারপরে এই যে ক্লিপবোর্ডের যেটা কপি পেস্ট, কপি কাট পেস্ট, এগুলো এগুলোর জন্য হয়তো বা কোনো প্রোগ্রাম সেট করা আছে ওয়েবসাইটে। তখন আপনি চাচ্ছেন যে এটা কিভাবে কাজ করছে দেখবেন, কোথায় প্রোগ্রামটা লেখা আছে দেখবেন, তখন হয়তো বা এই ইভেন্টে টিক চিহ্ন দিয়ে আপনি ফিগার আউট করে ফেলতে পারবেন। তারপরে কন্ট্রোল, ভিডিও কন্ট্রোল যেটা আছে, তারপরে ইমেজ জুম বা এই টাইপের বিভিন্ন ধরনের কন্ট্রোল যেগুলো আছে, ওগুলার ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি কোথায় প্রোগ্রাম লেখা আছে এটা ফিগার আউট করবেন, তখন এটা কাজে দিচ্ছে। সো এই ইভেন্ট গুলা একটা একটা করে আপনারা চাইলে ইভেন্ট নেটে সার্চ দিয়েও জানতে পারবেন যে এই ইভেন্টটা কি কাজ করছে, টাচ স্টার্ট ইভেন্টটা কি কাজ করছে। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? জি হয়েছে। আচ্ছা, আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? কারণ টাইম শেষের দিকে, যদি থাকে তাহলে নেক্সট লিংক দিব। না ভাই, এরকম কোনো কোশ্চেন নাই।